গঙ্গায় ঘাটে একটা পিকনিকের ব্যবস্থা ছিল তাদের। সেই পিকনিক করার পরে চলে আসার পরে রাতে স্বপ্ন দেখতে, তোরা চলে গেলি আমাকে নিয়ে গেলি না, মুখটুকু বেরিয়ে আছে, আমি 7 দিন খেতে পাইনি, তোরা চলে গেলে আমাকে নিয়ে যাবি না। এই যে আশ্রম, আশ্রম সাধুদের নয়, আশ্রম হচ্ছে ভক্তদের। নমস্কার বন্ধুরা, টি টাইমের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি চলে এসেছি হাবিবপুর, আর এই হাবিবপুরেই আজকে রয়েছি মদন গোপাল জিউর মন্দিরে। তো এই মন্দিরে কি কি ব্যবস্থা রয়েছে, নিত্য ভোগের ব্যবস্থা রয়েছে কিনা, এখানে থাকার ব্যবস্থা রয়েছে কিনা, এখানে সব কিছু খুঁটিনাটি বিষয় তুলে ধরবো আজকে আমার এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা সকলেই জানেন আমি নিত্য নতুন মন্দিরের খোঁজ নিয়ে বেরিয়ে পড়ি আনাচে কানাচে। তো সেই সব মন্দিরেরই সমস্ত খুঁটিনাটি বিষয়বস্তু তুলে ধরি আপনাদের কাছে। তো চলুন আজকের ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আশা করছি আমার প্রত্যেকটা ভিডিওর মতো এই ভিডিওটাও আপনাদের ভালো লাগবে। ভিডিও শুরুর প্রথমেই জানিয়ে দিই, আপনারা শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ধরে চলে আসতে পারেন এই হাবিবপুরে। হাবিবপুর 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনাদের চলে যেতে হবে 1 নম্বরের দিকে। সেখান থেকে আপনারা টোটো করে চলে আসতে পারেন এই মন্দিরে। আর এটি ছিল আমার হাবিবপুর সফরের 3 নম্বর ভিডিও। আমার প্রথম দুটি ভিডিও ছিল হাবিবপুরের ইস্কন মন্দির আর হাবিবপুরের শ্রীগুরু আশ্রম, অর্থাৎ স্বামী হরিহরানন্দ মহারাজের সেই নতুন মন্দিরটি। এটি হলো মদন গোপাল জিউর মূল মন্দির। পাশাপাশি রয়েছে আরও একটি বিষ্ণু মন্দির। এই বিষ্ণু মন্দিরের বিষ্ণু দেবতা কোষ্ঠী পাথরের দ্বারা নির্মিত। আমার নাম হচ্ছে স্বামী ভজনানন্দ। আমি এসেছি এখানে 82 সালে, মহারাজ আমাকে নিয়ে এসেছিল আমার গ্রাম থেকে। 82 সালে এসেছি আমি, 9ই পৌষ মাসের 9 তারিখে, বড়দিন। তারপর থেকে আমি এখানে আছি। আমি যখন এসেছি তখন এই পুরনো মন্দিরে ঠাকুর ছিল, টালির ঘর। সে রাত্রেবেলা ঘুমোচ্ছি, জল পড়ছে নাকের মুখে উঠে। তাই মহারাজকে বললো, মহারাজ জল পড়ছে তো। তখন আবার সে রান্নাঘর থেকে একটা হাঁড়ি নিয়ে এলাম, সে হাঁড়ি পাশে রেখে দিলাম। তারপর খানিক বাদে জল থেমে গেল। তারপর সকাল হলো, সকাল হওয়ার পর ঠাকুরের যে সব কাজকর্ম করা। এখানে মন্দিরটি মানে কত বছর আগে প্রতিষ্ঠা হয়েছে? এইটা প্রতিষ্ঠা হচ্ছে সেই 12 ভূঁইয়ের আমলে। আচ্ছা, বহু পুরনো মন্দির। কতদিন পুরনো? হয়ে গেল প্রায় 550 বছর হয়ে গেল। 550 বছর। আচ্ছা আচ্ছা, এখানে নিত্য ভোগের? হ্যাঁ, নিত্য ভোগের ব্যবস্থা আছে। নিত্য সেই জমিদারদের ঠাকুর তো। আমরা রামকৃষ্ণ মঠের সাধু, মহারাজকে মহারাজ হাতে দিয়েছিল স্বামী সচ্চিদানন্দ মহারাজ। আচ্ছা, এখানে এই একই জায়গায় রামকৃষ্ণ মন্দির রয়েছে, আবার মদন গোপাল মন্দির। হ্যাঁ, এই মদন গোপালকে নিয়েই তো মেন। কিন্তু আমরা তো রামকৃষ্ণ মঠের সাধু। তো মহারাজ বলেছিলেন যদি রামকৃষ্ণ আশ্রম ঠিক করেন তাহলে আমি এখানে থাকতে পারি, কারণ আমি রামকৃষ্ণ মঠের সাধু। মদন গোপাল মন্দির হবে, কিন্তু রামকৃষ্ণ আশ্রম লিখিত করতে হবে, শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম লিখিত আছে এখানে। তাহলে সেই জন্য আমি এখানটা সেবা পূজার ভাত নিতে পারি। সামনেই আপনারা দেখছেন মদন গোপাল জিউর পুরনো এই মন্দিরটি। আর এই মন্দিরটি কিন্তু মেন গেট থেকে ঢুকেই বা হাতেই পড়বে এই পুরনো মন্দির, আর সোজাসুজি পড়বে হচ্ছে নতুন এই মন্দিরটি। মেন গেট থেকে সোজা এসে আপনাদের ডান দিকেই পড়বে হচ্ছে এরকম একটি যাত্রী নিবাস টাইপের। এখানে রেস্ট নেওয়ার জায়গা রয়েছে, আর এখানে দাতব্য চিকিৎসালয় রয়েছে নিচের এই ঘরটিতে, দাঁতের ডাক্তার বসে। নাট মন্দিরের একদম মেন সামনের ফ্রন্টের দিকটাতেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে বহু মনীষীদের এখানে ফটো রয়েছে। এখানে রয়েছে সিদ্ধিদাতা গণেশ, সন্ত কবি যীশুখ্রিস্ট, গৌতম বুদ্ধ, চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভু, গুরু নানক, সমস্ত দেবদেবী এবং মনীষীদের এখানে বিগ্রহ খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। তো বন্ধুরা, সময় এখন হয়ে এসছে ভোগ প্রসাদ পাওয়ার। তো আমরা এখন ভোগ প্রসাদ গ্রহণ করতে যাব, আর ভোগ প্রসাদ গ্রহণ করার আগে আমরা এই কুপনটি কেটে নিয়েছিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে 3 জন ভোগ প্রসাদ নেব, আর ভোগের জন্য আমরা 3 জনে দিয়েছি 200 টাকা। মানে যে যা পারবে তাই দেবে, সেরকম কোনো ব্যাপার নেই, নির্ধারিত কোনো মূল্য এখানে নেই।
আরো যদি কিছু মনে হয় যে আরো কিছু করতে হবে এটা লিখে দেবেন নিচে, এটার সঙ্গে এটা করলে ভালো হতো, এরকম সাজেশন যদি থাকে কিছু। পড়ে গেছে এখন মুখে দিও না, হ্যাঁ? না। আপনার বাড়ি এখানে? না, আমার বাড়ি কলকাতা। আচ্ছা আচ্ছা। আসার আগে একজন এসেছিল স্বামী ধীরানন্দ, ওই যখন ছবি আছে, উনি এসেছিলেন 79 সালে, আমি এসেছি 82 সালে। মহারাজ আমাকে আমার বাড়ি থেকে এনেছিল। তো এই নিয়ে এখানে এই বিগ্রহর মহিমা একটা দিক আছে, এই যে জমিদাররা গঙ্গায় ঘাটে একটা পিকনিকের ব্যবস্থা ছিল তাদের, সেই পিকনিক করার পরে চলে আসার পরে রাতে স্বপ্ন দেখতে, তোরা চলে গেলি আমাকে নিয়ে গেলি না, আচ্ছা, সেই স্বপ্ন দেওয়া হচ্ছে মদন গোপাল। মদন গোপাল। হ্যাঁ, সেই গঙ্গার ঘাটে দেখছে মুখটুকু বেরিয়ে আছে, আমি 7 দিন খেতে পাইনি, তোরা চলে গেলে আমাকে নিয়ে যাবি না। আচ্ছা, তো সেই জমিদাররা এনে এখানে মন্দির ইয়ে করেছিল, প্রতিষ্ঠা করেছিল, পুরো মন্দিরে। পুরনো মন্দির। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, তখন টালির ঘর। আচ্ছা, তো এই পর্যন্ত এইভাবে ভোগরাগ চলতে থাকে। পুরোহিত ছিল তাদের, বাঁধা পুরোহিত, এই পুজো করতেন, সমস্ত কিছু করতেন। এইভাবেই চলে আসছে, দিনের পর দিন চলে আসছে। এখানে দোলের মেলা হয়, জন্মাষ্টমী হয় কৃষ্ণের। হ্যাঁ মানে বছরে অনেক, হ্যাঁ, বছরে মানে মোটামুটি, দোলও হয়, হ্যাঁ, দোল করা হয়, হ্যাঁ, সবকিছুই পালন করা হয়। কৃষ্ণের দোল যেটা প্রথম হয়, রথযাত্রা হয়, হ্যাঁ, রথযাত্রা হতো আগে, এখন তারপর দোল। আমরা আবার গেল বছর থেকে আরম্ভ করেছি আচ্ছা, এটা রথ। এটা থাকার ব্যবস্থা হ্যাঁ, রয়েছে? থাকার যারা ব্যবস্থা আছে, বাইরে থেকে আসবে, হ্যাঁ, বাইরে থাকার ব্যবস্থা আছে, ফোন করে সমস্ত আসবে। কিছু। হ্যাঁ, ফোন করে আসতে হবে আমাকে, 9টার মধ্যে ফোন করে দিতে হবে, মহারাজ আমরা যাচ্ছি, 5 জন কি 7 জন কি 10 জন কি 15 জন, আমি জেনে রইলাম যে হ্যাঁ ওনারা আসছে, সেইভাবে আমাকে। একদিন আগে ফোন করে। হ্যাঁ, আচ্ছা, আপনাদের এখানে তো নির্ধারিত কোনো মূল্য নেই যে এই দিতে হবে বা কিছু? না, আমার সেরকম শুনি না। যে থাকবে না, আমরা ঠাকুরের নীতিতে চলি। দক্ষিণেশ্বরে ঠাকুর বলেছিলেন, দক্ষিণেশ্বরে একটা রেট বাঁধছিলেন, তখন বলেছিল তোরা করছিস কি না, একটা রেট বাঁধছি, খেতে গেলে এই দিতে হবে, বলছিল দোকানদারি হবে না। হ্যাঁ, এটা তো দোকানদারি হবে রে, তোর ভক্ত যত আসবে তত তোর রমরমি আশ্রম চলবে, তোর ভক্ত যত আসবে, হ্যাঁ, যার যেটা সমর্থ, 2 আনা 4 আনা 8 আনা, সে তখনকার যুগে ঠাকুর বলছেন যে যেটা দিবে, যত ভক্ত বাড়াবি তত তোর আশ্রম চলবে। আচ্ছা। তুই যখনই রেট করতে যাবি তখনই তোর দোকানদারি হয়ে যাবে। তার জন্য সমস্ত রামকৃষ্ণ মিশনে একই একই সিস্টেম আছে এখন। মানে এখন হ্যাঁ, হ্যাঁ, তুমি জয়রামবাটি যাও, জয়রামবাটিতে। জয়রামবাটি যে তোমাকে বলবে কজন খেয়েছো দাও, আচ্ছা, এই কথাই বলবে। আমি এখান থেকে 9 জনকে নিয়ে গেছি, বললে মহারাজের সঙ্গে এসে কি নেবো, আমি নিজে বললাম যে ঠাকুরকে একটা প্রণামী দে, আমি নিজে বলে দিলাম 9 জনকে, তোরা সবাই মিলে একটা ঠাকুরকে প্রণামী দে, খাবার পয়সা উনি নেবেন না। মানে বিশেষ করে স্বামী সচ্চিদানন্দ তো বাগবাজার মায়ের বাড়ি 20 বছর ছিল। আচ্ছা, কাশ্মীর তোর ঘাটে তো মহারাজকে পুড়িয়ে এসেছি। মহারাজ বলেছিল আমার গুরুর কাছে আমাকে দিবে, আচ্ছা, কিন্তু মহারাজের পূর্ব আশ্রম হচ্ছে লিলুয়া ভট্টনগর, এখানে যখন আসলো তার আগের। আর বাগবাজারে থাকা খালি ওই বইগুলো লিখেছিল মায়ের। আচ্ছা মহারাজ, এখানে নিত্য পূজার ব্যবস্থা কি রয়েছে? নিত্য পূজার ব্যবস্থা মানে আমি পুজো করি, আমি আরতি করি, আমি অনেক সময় ভোগ রান্না করি। মানে কেউ যদি বাইরে থেকে পুজো নিয়ে আসে, হ্যাঁ, পুজো নিতে সে আমার সে নাম করতো, আমাকে দিবে, দিয়ে তারা আমাকে পুজো করবে। যখনই আসে তখনই হ্যাঁ, পুজো দেওয়া হয়? আমি তখনই দিয়ে দিই। আচ্ছা, কেউ এই গাড়ি কিনেছে, সে গাড়িরও আমাকে পুজো দিতে হয়। সামাজিক অনুষ্ঠান কিছু? সামাজিক অনুষ্ঠান যেমন আছে আমার, ছেলেরা শোনো, ছেলেরা কিছু 25শে বৈশাখ এখানে আমার এখানে করে। এবার জন্মদিন, অন্নপ্রাশন, হ্যাঁ, এগুলো হয়। হয়? হ্যাঁ, ওই ঘরে করি আমরা। সামাজিক শোনো, কোনো- আমার এখানে কোনো ব্যাপার না, আমি শুধু একটা জিনিসকে আমি বিয়েটা এখানে দিতে পারবো না, বাদবাকি শ্রাদ্ধ আমি করবো না, আচ্ছা, শ্রাদ্ধ বিয়ে আমরা এখানে করছি না। তারপর তুমি যেভাবে করবো আমি করবো, জন্মদিন, অন্নপ্রাশন, হ্যাঁ, সব করবো। তুমি যেভাবেই করো, আমি 2টো জিনিস আমরা করবো না। বিয়ে আর একটা বিয়ে আমরা যাবো না, তুমি আমাকে নিমন্ত্রণ না করলে আমি তোমার বাড়ি যাবো না। তোমার সঙ্গে বন্ধুত্ব থাকতে পারে, তুমি অন্য সময় আমাকে খাও, ওই দিন আমি যাব না। তোমার বাবা কি মা মরেছে, যেই মরেছে, আমি ওই দিন ওই শ্রাদ্ধে আমি যাবো না খেতে।
বিয়েতেও যাব না, এই 2টো দিন আমরা যাবো না, এটা ঠাকুরের আমাদের নীতি। আচ্ছা ঠিক আছে, সবশেষে একটু বলে দেন এখানে কিভাবে আসবে, যারা বাইরে থেকে যারা আসবে এই ভিডিওর মাধ্যমে দেখবে। এখানে আসতে গেলে কলকাতা বলো, বাইরে শান্তিপুর এদিকে বলো, যাই বলো, আসতে হবে প্রথমে শান্তিপুর থেকে স্টেশন থেকে কিভাবে আসবে? স্টেশন থেকে হরিপুর স্টেশন থেকে নামতে হবে। হরিপুর স্টেশন থেকে নেমে ওখান থেকে টুকটুকি বা অটো ধরবে, মদন গোপাল মন্দিরে যাব, রামকৃষ্ণ আশ্রম। আচ্ছা বাস, টুকটুকিরা সবাই জানে যে মহারাজ রামকৃষ্ণ আশ্রম ওইটা। আমার সঙ্গে তো পরিচিত। হুম। হ্যাঁ, যারা আছে এখানে লোকজন নিয়ে আছে, আমাদের সঙ্গে তো বহুদিনের পরিচিত। কোথায় যাবেন বলবেন, আমরা মদন গোপালে যাবো, সোটান এখানে নিয়ে চলে আসবে। ওনাদের এই যে আশ্রম, আশ্রম সাধুদের নয়, আশ্রম হচ্ছে ভক্তদের। এই ভক্তরা আসা যাওয়া করবে, আনন্দ পাবে। আমার এটা একবারে টাউন নয় যে আমার টাউনের ভিতরে আশ্রম, আমার এটা ফাঁকার মধ্যে আশ্রম। একটু ধীর স্থির যাই করো, একটু টবধান করলো, সে ঠাকুরের নাম করতে 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 তাও সে প্রসাদ পেয়ে গেল। হ্যাঁ, প্রসাদ ভোগ হয়ে যাবে, প্রসাদ পাবে। এখানে আসা যাওয়ার কোনো অসুবিধা হবে না। এবারে বিশ্রাম করবে, আমার ঘর আছে, বিশ্রাম করবে। দরকারও একদিন থাকবে, 2 দিন থাকবে, তাও আমার কাছে কোনো ভাড়ার ব্যাপারে কোনো ব্যাপার নাই। যে যা পারবে যে যা পারবে দিয়ে যাবে। তুমি ঠাকুরকে দিয়ে যাচ্ছ, আমাকে নয়। তুমি মন্দিরে দিচ্ছ, আমাকে নয়। কারণ মহারাজ চাইছে কি ভক্ত আসুক। আসুক না। এই বলে আমি কথা শেষ করছি। আপনারা আসবেন, অসুবিধে হলে আমাকে বলবেন, কোনো অসুবিধা হলে আমাকে বলবেন, যে মহারাজ তো আছে আমাদের। যে মহারাজ 1 রাত থাকবো কি 2 রাত থাকবো, কোনো অসুবিধা হবে কিনা আমাকে বলবেন, আমার সব কিছু করে আছে। এই শীতের দিন আমাকে লেপ কাঁথা সমস্ত করে রাখতে হয়েছে। যে যেটা চাইবে আমাকে দিতে হবে। কারণ আলো বাতাসের পরিবর্তন থাকতে পারে তো। আমি জানি কল্যাণী পেরোলি এদিকে ঠান্ডা, কল্যাণীর ওদিকে গরম, কারণ তো নিজে যাতায়াত করেছি। নদীয়া জেলায় ঢুকলে নদীয়া জেলায় ঠান্ডাটা বেশি তো হবে। বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটি? আশা করছি ভালো লেগেছে। তো এরকমই কিন্তু আমার চ্যানেলে এরকমই নিত্য নতুন মন্দিরের ভিডিও নিয়ে চলে আসি প্রত্যেক সপ্তাহে। তো এই সপ্তাহেও এসছি, তো আপনাদের সাথে সব কিছুই শেয়ার করলাম। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও দেখতে থাকবেন। তো আজকের মতো টাটা।